বহুল প্রতীক্ষার পরে দেবমোহন ও লাবণ্য ত্রিপাঠী অভিনীত সাথী লীলাবতী মুভিটা চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। এটি একটি রোমান্টিক কমেডি সিনেমা। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দেওয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই ছোট্ট একটা মেয়েকে দেখানো হয়। ওর নাম লীলা। তার ছোটবেলাটা আর 10টা সাধারণ বাচ্চার মতো অতটা রঙিন আর আনন্দের ছিল না, কারণ সে ছোটবেলা থেকেই নিজের বাড়িতে রোজ রোজ হওয়া বাবা মার তুমুল ঝগড়া বিবাদ আর অশান্তি দেখে দেখেই বড় হয়েছে। লীলার বাবা ছিলেন প্রত্যেকটা ছোটখাটো জিনিসে হিসাব কিতাব খোঁজা এক অদ্ভুত স্বভাবের মানুষ। এমনকি বাড়িতে যদি কোনোদিন ভুল করে একটুখানি বেশি চিকেন রান্না হয়ে যেত, তাহলে ওই নিয়েও যেন পুরো বাড়িতে একদম তোলপাড় তুলে ফেলত। তুমুল লড়াই শুরু হয়ে যেত ওর বাবা মার মধ্যে। ঠিক এই অশান্ত পরিবেশটা চোখের সামনে দেখতে দেখতে লীলা ছোটবেলা থেকেই মনের ভেতরে একটা বিষয় খুব ভালোভাবেই গেঁথে নিয়েছিল যে এই বিবাহিত জীবনে আসলে ভালোবাসার চেয়ে অশান্তিই বেশি থাকে, সেখানে সুখের চেয়ে দুঃখের পাল্লাটা একটু বেশিই ভারী। একবার নিজের জন্মদিনের দিন লীলা একটা অনাথ আশ্রমে বেড়াতে যায়, যেখানে হুট করেই তার সঙ্গে রাম নামের একটা ছোট্ট ছেলের দেখা হয়ে যায়। রাম দেখতে খুবই সুন্দর ছিল, আর সে আর 10টা ছেলের থেকে একটু আলাদা ছিল। ভীষণ ভালো আর নরম দয়ালু মনের একজন মানুষ। আশ্রমে গিয়ে রাম তার জন্মদিনের কেকটা নিয়ে নিজের এক খুব কাছের বন্ধুকে খাওয়াতে যায়। কিন্তু একটু পরেই যখন সত্যটা সামনে আসে, তখন জানা যায় যে রামের প্রিয় বন্ধু কোনো মানুষ নয়, বরং ছোট্ট একটা কুকুরছানা। রামের এই চরম নিখাত সরলতা এক মুহূর্তের মধ্যে লীলার মন পুরো জয় করে নেয়। আর ঠিক তখন থেকে, অর্থাৎ সেই ছোটবেলা থেকে লীলা মনে মনে রামকে একতরফা ভালোবাসতে শুরু করে। ওদের সময় এভাবেই কাটছিল। তারা আস্তে আস্তে বড় হয়ে যায়, আর শেষ পর্যন্ত অনেক বাধা পেরিয়ে লীলা তার সেই ছোটবেলার একমাত্র একতরফা ভালোবাসার রামকেই বিয়ে করে নেয়। বিয়ের পর প্রথম প্রথম দুজনের জীবনটা যেন একরাশ আনন্দ আর উপচে পড়া খুশি নিয়েই শুরু হয়েছিল। বিয়ের শুরুর দিনগুলো সত্যি বলতে একদম রূপকথার গল্পের মতো, স্বপ্নের মতো কাটছিল। তারা দুজনে সারাদিন একসঙ্গে ঘুরে বেড়াতো, সিনেমা দেখতো, নতুন নতুন জায়গায় পার্টি করতো, আর নিজেদের সেই ছোট্ট দুনিয়াতেই ভীষণ খুশিতে মজেছিল। এরকম চলতে চলতে হঠাৎ করেই লীলার লাইফ একটা বড় সুযোগ চলে আসে। তার জীবনের সবচাইতে বড় স্বপ্নটা পূরণ হয়ে যায়। সে একেবারে ফিল্ম ডিরেক্টর বা সিনেমার পরিচালক হয়ে যায়। শুধু তাই নয়, তার তৈরি করা একদম প্রথম সিনেমায় বক্স অফিসে মুক্তির সাথে সাথে সুপারহিট হয়ে যায়। আর ঠিক এই জায়গা থেকেই গল্পের মোড় একদম ঘুরে যায়। শুরু হয় এক অন্যরকম ভাঙনের গল্প। লীলা নিজের এই নতুন কাজের জগৎ, নাম আর সাকসেস নিয়ে দিনরাত এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে সে নিজের অজান্তেই ধীরে ধীরে রামের থেকে অনেকটাই দূরে সরে যেতে থাকে। এরকম চলতে চলতে এখন পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে রামকে নিজের ঘরের বউয়ের সঙ্গে দুটো কথা বলার জন্য পর্যন্ত লীলার পিএসের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো। কিন্তু লীলার কাছে নিজের স্বামীর জন্য দিনে 1 মিনিট সময় বের করাটাও বেশ ঝামেলার মনে হতো। এই চরম অবহেলা আর একাকিত্ব সহ্য করতে করতে রাম ভেতরে ভেতরে একদম ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। সে এক মারাত্মক ডিপ্রেশনে একাকিত্বের শিকার হয়ে পড়ে। নিজের কষ্টগুলো শেয়ার করার মতো কেউ না থাকায় সে একা একা ঘরের মধ্যে নিজের সাথেই নিজে কথা বলতে শুরু করে। আর এক পর্যায়ে অবস্থা এতটাই জটিল হয়ে যায় যে মানসিক চিকিৎসার জন্য তাকে সাইকিয়াট্রিস্ট বা ডাক্তারের দ্বারস্থ পর্যন্ত হতে হয়। এভাবে দিনের পর দিন চলতে থাকে। একদিন রামের ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে যায়। সে একটা সিদ্ধান্ত নিয়েই ফেলে, এই নামমাত্র সম্পর্কটা টেনে নেওয়ার আর কোনো মানেই হয় না। এবার সে লীলার কাছ থেকে অফিসিয়ালি ডিভোর্স নিয়ে নিবে। সেদিন সন্ধ্যাবেলাতেই লীলা যখন তার স্টুডিওর কাজ শেষ করে বাড়িতে এসে পৌঁছে, সে ঘরে ঢুকেই দেখতে পায় রাম গম্ভীর মুখে তার জামা কাপড়গুলো প্যাক করছিল। প্রথমে তো লীলা মনে করছিল যে রাম হয়তোবা তার সাথে মজা করছে, কিন্তু রাম খুবই শক্ত আর গম্ভীর গলায় তাকে সাফ সাফ জানিয়ে দেয়, এটা কোনো ইয়ার্কি নয়, আমি আর কোনোভাবেই তোমার সঙ্গে এক ছাদের থাকতে পারবো না। এরপরই রাম লীলাকে তার জীবনের সবচাইতে বড় আর ভয়ঙ্কর ধাক্কাটা দেয়। সে সরাসরি লীলার চোখের দিকে তাকিয়ে বলে দেয়, হসপিটালে কাজ করা এক মালায়ালি নার্সের প্রেমে আমি হাবিডুবু খাচ্ছি। আমি ওকে খুব বেশি ভালোবেসে ফেলেছি। ওকে নিয়েই আমি এখন সংসার করতে চাই। তোমাকে আর আমার একদমই প্রয়োজন নেই। ওই মেয়েটার নাম নিকো। রাম খুবই আক্ষেপের সুরে লীলাকে বলে দেয় যে নিকো আমাকে সেই নিখাত ভালোবাসা আর পর্যাপ্ত সময় দেয় যার প্রয়োজনটা আমার ছিল। সে আমার প্রত্যেকটা ছোটোখাটো ব্যাপারেরও পরোয়া করে, সবসময় আমার সে খেয়াল রাখে। আর ঠিক এই কারণেই আমি এখন তোমাকে ছেড়ে দিয়ে ওকেই বিয়ে করব এবং আমার বাকি জীবনটা ওর সঙ্গেই কাটাতে চাই।
নিজের স্বামীর মুখ থেকে অন্য একটা মেয়ের এই গুণগান শুনে লীলা ভেতর থেকে একদম ভেঙে চুরমার হয়ে যায়। এতদিনের চেনা সংসারটা এক মুহূর্তেই তাসের ঘরের মতো ধসে পড়ে। কিন্তু ঠিক তখনই গল্পের মোড় এমন একটা দিকে ঘোরে আর এমন একটা হাড় হিম করা টুইস্ট আসে যা পুরো পরিস্থিতিকে নিমেষে উলটপালট করে দেয়। হুট করে ওই থমথমে পরিস্থিতির মাঝে বাড়ির কলিং বেলটা বেজে ওঠে। রাম মনে মনে ভাবে হয়তোবা তার চেনা উকিল ডিভোর্সের পেপার নিয়ে চলে এসেছেন। কিন্তু রাম কিছু বুঝে ওঠার আগেই লীলা রাগে আর ক্ষোভে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে নিজের হাতের কাছে থাকা একটা জিনিস উঠিয়ে সজোরে রামের মাথায় আঘাত করে বসে, আর এই আঘাতে অজ্ঞান হয়ে যায় রাম। এরপর লীলা গিয়ে দরজাটা খোলে। তারপর সে দেখতে পায় আসলেই সেই উকিলটাই এসেছিল। এরপর লীলা হাসি মুখেই সেই উকিলটাকে বাহানা বানিয়ে সেখান থেকে চলে যেতে বাধ্য করে। কিন্তু ওই উকিলটা ছিল আবার খুবই চতুর। লীলার চোখের চঞ্চলতা সে বুঝতে পেরেছিল কোনো একটা ঝামেলা তো আছেই। এর জন্য সেখান থেকে একবারে চলে না গিয়ে একটা জায়গাতে গিয়ে লুকিয়ে পড়েন আর ওদের ওপরে নজর রাখতে শুরু করে। একদিকে ঘরের ভেতরে লীলা তখন প্রায় উন্মাদ হয়ে গিয়েছিল। সে অচেতন রামকে টেনে হিঁচড়ে একটা শক্ত চেয়ারের সঙ্গে বসিয়ে টেপ দিয়ে ভালো করে বেঁধে ফেলে, যেন জ্ঞান ফেরার পর সে এক পাও না নড়তে পারে। এর পরপরে রামের চোখে মুখে পানি ছিটিয়ে তার জ্ঞান ফেরায় আর অনেক রাগান্বিত কণ্ঠে সেই নিকোর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে থাকে রামের থেকে। ওরা দুজন এখানে কথাবার্তা বলতে থাকলে হঠাৎ করে আবার ঘরের বেলটা বেজে ওঠে। এবার দরজা খুলতে লীলার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। দেখা যায় বাহিরে নিকোই চলে এসেছিল। নিকো দেখতে ছিল অসম্ভব সুন্দরী। নীলা নিজেও একজন মেয়ে হয়েও নিকোর সেই সরল সৌন্দর্য দেখে মনে মনে বেশ অবাক হয়ে যায়। তবে বাইরে থেকে সে নিজেকে অত্যন্ত শান্ত রাখে এবং মুখে এক ফোঁটা রাগ না দেখে খুব মিষ্টি করে নিকোর সঙ্গে কথা বলতে শুরু করে। নীলা খুব ভালো করেই জানতো নিকো যদি একবারও ঘরের ভেতরে পা রাখে তবে সর্বনাশ হয়ে যাবে, কারণ ঘরের ভেতর তো রাম চেয়ারে বাধা পড়ে আছে। নিকোই ব্যাপারটা দেখার সাথে সাথেই পুলিশকে খবর করে দিবে। তাই লীলা অত্যন্ত চতুরতার সাথে নিকোকে ঘরের ভেতরে ঢুকতেই দেয় না। সে ঘরের বাহিরে দাঁড়িয়ে নিকোর সঙ্গে গল্প করতে শুরু করে এবং নানা রকম মিষ্টি কথা তাকে ভুলিয়ে রাখে। অনেকক্ষণ কথাবার্তা বলার পরে একসময় বিদায় করে দেয় সে নিকোকেও। এখান থেকে নিকো চলে যাওয়ার পরপরই ঘরের মধ্যে চলে আসে লীলা। এসেই দেখতে পায় রাম নিজেকে ওই দড়ির বাঁধন থেকে মুক্ত করার জন্য চেষ্টা করছিল, এমনকি সে চেয়ার সহ মাটিতে পড়ে আছে। তখন নীলা গিয়ে আবারও চেয়ারটা টেনে সোজা করে বসায়। তারপর রামের মুখে যে টেপটা লাগিয়েছিল সেটা খুলে ফেলে। মুখের টেপটা খুলতে রাম অত্যন্ত ঘাবড়ে গিয়ে হাঁপাতে হাঁপাতে সবার আগে নিকোর কথাই জিজ্ঞাসা করে। সে ব্যাকুল হয়ে বলে, নিকো এসেছিল তাই না? আমি জানিও বাইরে এসেছিল, কোথায় এখনো? লীলা তখন একটা পাথরে আওয়াজে বলে, হ্যাঁ তোমার ওই নিকো এসেছিল, কিন্তু আমি ওকে বলে দিয়েছি যে তুমি বাড়িতে নেই আর তুমি এখান থেকে কোথাও যাচ্ছ না। তুমি সারা জীবন আমার এই ছাদ তলাতে আমার সাথেই থাকবে। কিন্তু রাম এবার নিজের জেদ ধরে বসে, সোজাসুজি লীলার মুখের ওপরে মানা করে দেয় এবং চিৎকার করে বলে, আমি লীলার মতো একরোখা স্বার্থপর মেয়ের সঙ্গে আর একটা মুহূর্তও কাটাতে পারবো না। স্বামীর মুখে এই চরম ঘৃণার কথা শুনে লীলার বুক একদম যন্ত্রণায় ফেটে যায়। সে অনেকটা কষ্ট নিয়ে রামকে জিজ্ঞাসা করে, তোমার যদি আমার সাথে থাকার বিন্দুমাত্র ইচ্ছা নাই থাকতো তবে কেন তুমি আমাকে বিয়ে করতে গিয়েছিলে? কেন তুমি আমার জীবনটা নিয়ে এভাবে খেলা করলে? এই প্রশ্নটার পরেই গল্পের পর্দা সরে যায় এবং এমন একটা ভয়ঙ্কর অতীতে ও সত্য সামনে আসে যা লীলার স্বপ্নেও ভাঙেনি। রাম তখন একরাশ ক্ষোভ উপড়ে দিয়ে জানায়, আমি তোমাকে কোনোদিন ভালোই বাসিনি। তোমার জন্য আমার মনে কোনো অনুভূতির জায়গায় ছিল না। আজ থেকে বহু বছর আগে তুমি যখন একটা কোম্পানির লিফটের ভেতরে আটকে গিয়ে প্রায় মৃত্যুর মুখে পড়েছিলে, ঠিক তখনই আমি আমার জীবন বাজি রেখে তোমাকে অক্ষত অবস্থায় বের করে এনেছিলাম। আর ওই ঘটনার পর থেকেই লীলার সাথে রামের দেখা সাক্ষাৎ তার কথাবার্তা বাড়তে থাকে। লীলা তখন নিজের মনে মনে ধরেই নিয়েছিল যে রামও হয়তোবা তাকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু আসল সত্যটা ছিল সম্পূর্ণ ভিন্ন। রাম অন্য একটা মেয়েকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসত। ওই মেয়েটার নাম ছিল প্রিয়া। এই কথাটা নিজের কানে শোনা মাত্রই লীলা ভেতরে ভেতরে পুরোপুরি ভেঙে পড়েছিল। তার এতদিনের সাজানো ভালোবাসার পৃথিবীটা এক নিমিষেই শ্মশান হয়ে গেল। কিন্তু রাম এখানেই থেমে থাকে না। সে আরও একটা বড় সত্য ফাঁস করে। তোমার ওই যে গুন্ডা মামাটা আছে, সে আমার মাথায় বন্দুক ঠেকে আমাকে জানে মেরে ফেলার হুমকি দিয়ে জবরদস্তি করে এই বিয়ের পিঁড়িতে বসিয়েছিল। এত বছর পরে নির্মম সত্যটা জানার পরে লীলার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এতদিন সে যে ভালোবাসাটাকে নিজের জীবনের চাইতেও পবিত্র আর খাঁটি জিনিস বিশ্বাস করেছিল, তা আসলে ছিল এক ছলনা, আর এটা একদমই জোর করে করানো হয়েছিল।
তবে রাগ আর ক্ষোভ উপড়ে দেওয়ার মাঝে রামের গলাটা একটু নরম হয়ে আসে। সে বেশ বিষণ্ণ চোখে লীলার দিকে তাকিয়ে বলে, তবে একটা কথা সত্য ছিল, বিয়ের পরে প্রথম একটা বছর আমার লাইফের সবচেয়ে সুন্দর সময় ছিল। তোমার মায়া আর ভালোবাসা আমি সত্যিই অতীত ভুলে ধীরে ধীরে তোমার প্রেমে পড়তে শুরু করেছিলাম। আমরা দুজনে ভীষণ সুখেও ছিলাম, কিন্তু যেই তুমি নিজের ক্যারিয়ার আর ডিরেকশনের কাজে বিজি হয়ে পড়লে, তুমি আমাকে পুরো একটা জ্যান্ত লাশের মতো একা ফেলে দিলে। আর তোমার দেওয়া এই একাকিত্বের যন্ত্রণায় আজ আমাকে এই ডিভোর্সের দরজা এনে দাঁড় করিয়েছে। স্বামীর মুখে ভেতরের এই কষ্ট আর কান্নার কথা শুনে লীলার পাথরে মনটা এক মুহূর্তে গলে জল হয়ে যায়। সে আর এক ফোঁটাও দেরি না করে নিজের হাতে রামের বাঁধনগুলো এক এক করে খুলে দেয় এবং তার হাত দুটো শক্ত করে ধরে আকুল হয়ে বলে, রাম, আমাকে আর একটাবার তুমি সুযোগ দাও। আমি আবার সবকিছু আগের মতো ঠিক করে নেব। আমি আবার তোমার সেই পুরনো লীলা হয়ে যাব। তোমাকে আবার আগের মতো সময় দেব। তুমি যখন যা বলবে আমি তাই করব। আমরা আবার ঠিক আগের মতোই খুশিতে থাকব। এমনকি রামকে সারপ্রাইজ দেওয়ার জন্য লীলা দ্রুত নিজের ঘরে গিয়ে রামের সবচেয়ে পছন্দের সেই টকটকে লাল রঙের শাড়িটা পর্যন্ত পরে তার সামনে এসে দাঁড়ায়। কিন্তু রামের ওপরে মিথ্যে ভালোবাসার প্রভাব আর এক ফোঁটাও পড়ছিল না। তার মন ততক্ষণে ওই ঘর থেকে বিষিয়ে গেছে। সে লীলার দিকে এক পলক তাকিয়ে আবারও পাথরের মতো মুখ করে নিজের ব্যাগ প্যাক করতে শুরু করে দেয়। এই ব্যাপারটা দেখে লীলার ভেতরের সমস্ত মায়া আর আবেগ এক সেকেন্ডে ভয়ঙ্কর এক উন্মাদনার রূপ নেয়। তার ভেতরের রাগ আর জেদ আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে। সে হিতাহিত জ্ঞান হারিয়ে ঘরের কোণে থাকা এক আস্ত গিটার তুলে সজোরও আরেকবার আঘাত করে ওকে। এরপর ওদের দুজনের মধ্যে ভয়াবহ এক ধস্তাধস্তি শুরু হয়। শেষ পর্যন্ত লীলার রামকে জানোয়ারের মতো টেনে হিঁচড়ে নিয়ে বাথরুমের মধ্যে বন্ধ করে ফেলে এবং দড়ি দিয়ে এমনভাবে আষ্টে পিষ্টে বেঁধে ফেলে যাতে সে নড়ার সুযোগও না পায়। বাথরুমের ওই আবছা আলোয় রামের কাছে এখন লীলাকে আর কোনো সাধারণ মানুষ বলে মনে হচ্ছিল না। লীলার ওই লাল শাড়ি আর ওর চেহারা দেখে রামের মনে হচ্ছিল সে কোনো ডাইনি বা ভূতের সামনে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই ওই হাড় হিম করা পরিস্থিতির মাঝেই হুট করে আবারও ঘরের মেইন ডোরবেলটা বাজে ওঠে। আর এবার দরজা খুলতেই লীলার বুকের ভেতরটা ধক করে ওঠে, কারণ বাহিরে লীলার বাবা দাঁড়িয়ে আছেন। এই ব্যাপারটা দেখে খুবই ঘাবড়ে গিয়েছিল লীলা। নিজের শাড়ির অবস্থা কোনো মতো সামলে নিয়ে হাত চালিয়ে পুরো ঘরের লণ্ডভণ্ড অবস্থাটা ঠিক করে ফেলে। বাথরুমের দরজাটা বাইরে থেকে ভালো করে লক করে সে মুখে একটা হালকা হাসি দিয়ে ঘরের দরজাটা খুলে দেয়। ওদিকে বাড়ির বাহিরে ওত পেতে থাকা ওই চতুর উকুলবাবু কিন্তু এখনও ওখান থেকে নড়েননি। সে গভীর সন্দেহের চোখে ঘরের জানালার দিকে তাকিয়ে সবকিছু লক্ষ্য করার চেষ্টা করছিলেন। লীলার বাবা ঘরে ঢুকতে খুব খুশি মনে সোফায় বসেন, কারণ তিনি মনে মনে ভাবছিলেন তার মেয়ে আর জামাই বোধহয় তাদের বিবাহিত জীবনে খুব সুখী আছে। কিন্তু তিনি তো আর জানতেন না যে এই হাসি মুখের আড়ালেও ওপারে এক ভয়ঙ্কর নরক গুলজার চলছে। তিনি যখন খুব আদর করে ওর মেয়েকে রামের কথা জিজ্ঞেস করেন, লীলা চোখের পলক না ফেলে এক ঝটকায় মিথ্যা কথা বলে দেয় যে রাম একটু বাইরে গেছে বাবা, আমাদের জন্য আইসক্রিম আনতে। এমনকি তার বাবা যখন হাত মুখ ধোয়ার জন্য ওপরের বাথরুমটা ব্যবহার করতে যান, লীলা তাকে সাথে সাথে আটকে দেয় এবং কোনো মতে তাকে কথার জালে পেঁচিয়ে অন্য বাথরুমটাতে পাঠিয়ে দেন। কারণ লীলার বাবা যে বাথরুমটার মধ্যে যেতে চাইছিল সেই বাথরুমটার মধ্যেই তো হাত পা বাঁধা অবস্থায় ছিল রাম। এর পরপরই লীলা আবারও চলে আসে বাথরুমের মধ্যে আর আবারও তাকে বোঝানোর চেষ্টা করতে থাকে। সে আকুল হয়ে বলে, রাম দেখো, আমি কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি আর ডিরেকশনের কাছ থেকে পুরো একটা বছরের জন্য ব্রেক নিয়ে নিয়েছি। আমি এই গোটা একটা বছর শুধু তোমার সাথেই কাটাবো। বিশ্বাস করো, আমি সত্যি আমাদের এই বিয়েটার সংসারটা বাঁচাতে চাই। কিন্তু রামের মাথায় তখনও অন্য ভূতি চেপেছিল। সে লীলার কথা কোনো মাথাতেই তুলছিল না। ঠিক এই টান টান পরিস্থিতির মাঝে হঠাৎ সেখানে এন্ট্রি নেয় লীলার পুরনো সিনেমার প্রডিউসার রাজেন্দ্র। সেখানে একা আসেনি, একদল ভাড়াটে গুন্ডা নিয়ে এসেছিল। তারপর ওরা সবাই মিলে ঢুকে যায় লীলার ঘরের ভেতরে। লীলা কিছু বুঝে ওঠার জন্য যেমনই ঘরের ভেতরে পা বাড়ায়, তখন ওই লোকগুলো কোনো কথাবার্তা ছাড়াই এক ঝটকায় লীলাকে জাপটে ধরে এবং জোর জবরদস্তি টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে একটা গাড়িতে বসিয়ে দেয়। চোখের পলকেই লীলাকে ওরা অপহরণ করে নিয়ে চলে যায়। অন্যদিকে বাড়ির বাইরে ওত পেতে থাকা ওই চতির উকুলবাবু তখন নিজের কৌতূহল সামলাতে না পেরে তরতর করে একটা গাছের ওপর উঠে পড়েন এবং জানালা দিয়ে ঘরের ভেতরে উকিঝুঁকি মারতে শুরু করেন। গাছ থেকে তার চোখ যায় সরাসরি বাথরুমের দিকে, যেখানে রাম রশি দিয়ে শক্ত করে বাঁধা ছিল। কিন্তু আসলে রামের ভাগ্যটা এখানে এতটাই খারাপ ছিল যে উকিলবাবু এখানে বুঝতে পারেন না আসলে বাথরুমের মধ্যে কি ঘটছে। তিনি মনে করেন হয়তোবা রামের পেট খারাপ হয়েছে, তাই সে এরকম কুকুরে বসে আছে। রাম বাথরুমের ভেতর থেকে জানালার দিকে তাকে অনবরত বাঁচাও বাঁচাও বলে চিল্লিয়ে যাচ্ছিল,
কিন্তু গাছের ওপর থাকা উকিলবাবু তার এই বোবা চিৎকারের আসল মানেটাই বুঝতে পারছিলেন না। সে মনে মনে ভাবছিল হয়তো অনেক প্রেশার ক্রিয়েট করছে রামকে ভেতরে। ঠিক তখন ওই ফাঁকা বাড়িটার মধ্যে আবার ঢুকে পড়ে একটা চোর। সে এই বাড়িটা ফাঁকা পেয়ে এখানে চুরি করার জন্য এসেছিল, কিন্তু বাথরুমের ওপরে ওভাবে আষ্টে পিষ্টে হাত পা বাঁধা বাড়ির মালিক রামকে দেখে সে নিজেও এক মুহূর্তের জন্য ভিড়মি খাওয়ার জোগাড় হয়ে যায়। রাম ওই চোরটাকে দেখা মাত্রই তার কাছে নিজের বাঁধন খুলে দেওয়ার জন্য কাকুতি মিনতি করতে শুরু করে। কিন্তু চোররা তো একদমই সাধারণ মানুষের মতো হয় না। সে রামকে সাহায্য করা তো দূরের কথা, উল্টো ওর সাথে মজা নিতে থাকে। তারপর সেখান থেকে বেরিয়ে গোটা বাড়িটা সাফ করতে শুরু করে দেয় সেই চোর। সে আয়েশ করে বাথরুমে ঢুকে শাওয়ার অন করে গোসল করে, তারপর রামের দামি দামি পারফিউম গায়ে মাখে। পুরো ঘরের মধ্যে সে রাজার মতো ঘুরে বেড়াচ্ছিল। রামের অবস্থা তখন এমন এক জায়গায় গিয়ে ঠেকেছে যে তার নিজের সাজানো জীবনটাই এখন এক চরম হাস্যকর মজায় পরিণত হয়েছে। আর ঠিক এই পয়েন্ট থেকে সিনেমাটা আরও বেশি পাগলামি আর মাথা নষ্ট করার টুইস্টের সঙ্গে সামনে এগোতে থাকে। বাথরুমের ভেতরে ঘন্টার পর ঘন্টা ওভাবে বন্দি থাকতে থাকতে রামের ধৈর্যের বাঁধটুকু ভেঙে যায়। এই চূড়ান্ত পাগলামি আর জগাখিচুড়ি অবস্থা থেকে কিভাবে নিজেকে সে মুক্ত করবে সে কোনো পথই খুঁজে পাচ্ছিল না। ঠিক তখনই সে চোরের সঙ্গে অনেক খাতির জমে ওকে একটা অফার দিয়ে বসে। তারপর নিজের ওয়ালেটের ভেতরে থাকা একটা ক্রেডিট কার্ডের দিকে ইশারা করে বলে, আমার এই কার্ডটার ভেতরে 2 লাখ টাকা ক্যাশ আছে, এই পুরো টাকাটা আমি তোমাকে দিয়ে দিব, শুধু আপনি আমার দড়িটা খুলে দিন। আর একটা কথা, একটু পরে আমার ওই পাগল বউটা কিন্তু আবার বাড়িতে ফিরবে। আপনি জাস্ট একটা কাজ করবেন, আমাকে ছেড়ে দিয়ে আমার জায়গায় ওকে সেখানে বেঁধে ফেলবেন, আর আমাকে এখান থেকে পালানোর সুযোগ করে দিবেন। এরপর রামের সাথে যে কি কাহিনী ঘটেছে সেগুলো সব বলতে থাকে ওই চোরটাকে। চোরও তখন মনে মনে হিসাব করতে থাকে যে কোনো খাটনি ছাড়া 2 লাখ টাকা সে পেয়ে যাবে। এই জন্য এই ডিলটা সে কোনোভাবেই ছাড়তে চাচ্ছিল না। সে হাসি মুখে রামের প্রস্তাবটাতে রাজি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় প্রডিউসার রাজেন্দ্র লীলাকে অপহরণ করে শহরের একটা কোণে থাকা একটা পুরনো পরিত্যক্ত চার্চের ভেতরে রেখেছিল। লীলা তখন ভয়ে এবং আতঙ্কে কাঁপতে কাঁপতে ওকে জিজ্ঞাসা করে, আপনি আমাকে এভাবে কিডন্যাপ করে কেন এনেছেন? আমি আপনার কি ক্ষতি করেছি? তখন রাজেন্দ্র হাসতে হাসতে বলতে থাকে, তুমি যদি 1 বছরের জন্য সিনেমা বানানো বন্ধ করে দাও তাহলে আমার কোটি কোটি টাকা লস যাবে, আমি পুরো ডুবে যাব। তাই যতক্ষণ না পর্যন্ত তুমি আমার নতুন সিনেমা ডিরেক্ট করার জন্য বন্ড পেপারে সাইন না করছো ততক্ষণ আমি তোমাকে এই চার্জ থেকে 1 পাও নড়তে দেব না। পরিস্থিতির চাপে পড়ে আর নিজের প্রাণ বাঁচাতে লীলা অবশেষে বাধ্য হয়ে রাজেন্দ্র সিনেমা করতে রাজি হয়ে যায়। এর কিছুক্ষণ পরে চার্চের দরজায় এসে দাঁড়ায় কালো মাস্ক পরা এক রহস্যময় মানুষ। সে ভেতরে পা রাখা মাত্রই কোনো কথাবার্তা ছাড়াই ওখানে উপস্থিত সবাইকেই মারতে শুরু করে দেয়। চোখের পলকেই সেখানে থাকা সবাই ধোলাই করে সেই মাস্ক পরা ব্যক্তিটা দ্রুত লীলার কাছে যায় এবং তার হাতের সব রশির বাঁধনগুলো খুলে দেয়। তার পরপরই আসল সত্যটা ফাঁস হয়। এই লোকটা আসলে অন্য কেউ নয়, লীলারই অনুগত নিজস্ব লোক, যাকে তার বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট লীলার ওই কোড ল্যাঙ্গুয়েজে ভরা ফোন পেয়ে সঠিক সময় উদ্ধার করতে পাঠিয়েছিল। এরপর সেখান থেকে ছাড়া পেয়ে লীলা তাড়াতাড়ি তার বাড়ির উদ্দেশ্যে রওনা করে। সেখান থেকে হাঁপাতে হাঁপাতে যখনই লীলা তার বাড়ির ভেতরে এসে পৌঁছে সে দেখতে পায় বসার ঘরে ওই চোরটা দাঁড়িয়ে আছে। এই ব্যাপারটা দেখে লীলা কিছু বুঝে ওঠার আগে চোরটা এসে ওকে আঘাত করে আর অজ্ঞান করে ফেলে। এবার বাথরুমের ভেতরে হাত পা বাঁধা অবস্থায় বসে থাকার রামের সামনে এক অদ্ভুত দৃশ্য তৈরি হয়। ওই চোরটা লীলার অচেতন শরীরটাকে টেনে হিঁচড়ে সেই বাথরুমের মধ্যেই নিয়ে যায়, যেই বাথরুমটার মধ্যে রামবন্দি ছিল, আর ওর পাশের চেয়ারটায় লীলাকেও শক্ত করে বেঁধে ফেলে। এরপর চোর রামের দিকে তাকিয়ে এক মস্ত বড় ধূর্ত হাসি দিয়ে বলে, আমি যদি এখন তোমার বাঁধন খুলে দিয়ে তুমি মুক্ত হয়ে আমাকেই ধোকা দিয়ে পুলিশের হাতে তুলে দাও, তাই আমার নিজের সেফটির জন্য তোমরা দুজনে এই বাথরুমের ভেতরে একসাথেই বাঁধা থাকো, আর আমি চললাম তোমার এই 2 লাখ টাকার ক্রেডিট কার্ডটা নিয়ে। এখন তুমি যদি পিন নাম্বারটা নাও বলো তাহলেও তোমার ঘরে যা দামি জিনিসপত্র আছে সেগুলো বিক্রি করে আমার ভালোই পুষিয়ে যাবে। যাওয়ার আগে চোর হঠাৎ একটু থমকে দাঁড়ায়। সে লীলাকে খুব খুঁটিয়ে লক্ষ্য করে রামকে জিজ্ঞাসা করে, আচ্ছা ভাই, একটা কথা বলতো, এরকম একটা সুন্দরী বউ থাকতেও কেন তুমি অন্য মেয়ের পিছে ঘুরপাক করছো? রাম তখন এক বুক দীর্ঘশ্বাস পেলে অত্যন্ত বিষণ্ণ গলায় জবাব দেয়, আরে ভাই, শুধু মুখে রূপার সৌন্দর্য দিয়ে তো আর একটা আস্ত জীবন সংসার চলে না, মানুষের ভেতরের স্বভাব আর মনটাও তো ভালো হতে হয়, যেটা আমার বউয়ের মধ্যে বিন্দুমাত্রও নেই। রামের মুখে এই আফসোসের কথা শুনে ওই চোর বেটা হঠাৎ মস্ত বড় একটা দার্শনিকের মতো একটা কথা বলে বসে, দেখো ভাই, এই বিয়ের সম্পর্ক বা পারিপার্শ্বিক জীবনটা হলো মাঝ নদীতে আটকে যাওয়া একটা ফুটো নৌকার মতো। তুমি চাইলে ওই নৌকার ফুটোটা এক নিমিষে পুরোপুরি বন্ধ করতে পারবে না, আবার ভয় পেয়ে যদি তুমি নদীর জলে জাপ দাও তাও বাঁচতে পারবে না, কারণ নিচেই আছে কুমিরেরা তোমাকে খাওয়ার জন্য।
তাই সম্পর্ক থেকে ওভাবে কাপুরুষের মতো পালানোর চেয়ে সেখান থেকে সেটাকে সামলানোর চেষ্টা করাই বুদ্ধিমানের কাজ। কিন্তু রামর কোনো কথাই শুনছিল না। ওর মাথায় তো অন্য পাগলামি ছেড়ে বসেছিল। সে সাফ সাফ জানিয়ে দেয়, আমি ওই মালায়ালি নার্সকেই বিয়ে করবো এবার। এরপর চোর রামের কথায় আর কান না দিয়ে নিজের একদল চোর বন্ধুদের ফোন করে ওই ফাঁকা বাড়িতে ডেকে নেয় এবং রামের দামি দামি মদ আর খাবার দাবার বের করে তুমুল নাচ গান আর পার্টি শুরু করে দেয়। ওদিকে বাথরুমের ভেতরে একটু পরেই লীলার জ্ঞান ফেরে এবং সে নিজেকে রামের মতো আষ্টেপৃষ্টে বাধাবস্থায় আবিষ্কার করে। কিন্তু রামের মনে তখন লীলার জন্য শুধুই ঘৃণার অবহেলা। সে লীলার ওই মায়ার আর কোনোভাবেই পড়তে চায় না, কিন্তু ওর গায়ে পড়ে ওকে ভালোবাসা দেখাতে থাকে লীলা। ঠিক তখনই ওদের ঘরের বেলটা বেজে ওঠে। চোরদের একজন গিয়ে দরজা খুলতেই সামনে যা দেখে তাতে ঘরের ভেতরে চোরদের পুরো গ্যাং এক মুহূর্তে থমকে যায়। মেয়েটার পরিচয় পাওয়ার পরই চোরের মাথায় দুষ্টু বুদ্ধি খেলে যায়। সে নিকোকে খুব সমাদর করে ঘরের মধ্যে ডেকে নেয় এবং মনে মনে প্ল্যান করতে থাকে এবার এই মেয়েটাকে ওই বাথরুমের মধ্যে শক্ত করে নিয়ে গিয়ে বেঁধে ফেলবো। কিন্তু ওই চোর তো আর জানতো না নিকো দেখতে বাইরে থেকে যতটাই ডানাকাটা পরি আর মাসুম হোক না কেন, ভেতর থেকে সে কিন্তু কোনো সাধারণ বা অবলা মেয়ে নয়। যখনই নিকো বুঝতে পারে তার সামনে দাঁড়িয়ে থাকা এই লোকগুলো আসলে চোর আর ডাকাতের দল, সে আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে নিজের ওই মায়াবী রূপটা এক ঝটকায় ছেড়ে ফেলে আর সেখানে ওই চোরেদের আচ্ছা করে ধোলাই করতে শুরু করে। সে একাই ওই চোর আর তার সাঙ্গুপাঙ্গুদের এমন ধোলাই দিচ্ছিল যে পুরো ঘরের চোরদের গ্যাংটা একদম কুপোকাত হয়ে যায়। কিন্তু শেষ রক্ষার হলো না। মারামারির এক পর্যায়ে প্রধান চোরটা পেছন থেকে একটা মোক্ষম সুযোগ পেয়ে যায় আর ওর মাথায় মেরে বসে। তখন নিকো অজ্ঞান হয়ে পড়ে। তার পরপরই চোরেরা মিলে নিকোকেও এনে ওই বাথরুমের মধ্যেই বেঁধে ফেলে। এখন এই বাথরুমের মধ্যে ওরা তিনজন বসে আছে। একটু পরে যখন নিকোর জ্ঞান ফিরে, সে চোখের সামনে রামকে দেখতে পায়। সে কোনো কিছু না ভেবেই চিৎকার করে লীলাকে আচ্ছা করে দু চার কথা শোনাতে শুরু করে। রাম তখন নিজের ঘাড়ে আর মুখে অন্যরকম ইশারা করে নিকোকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করছিল। নিকো অনবরত চিৎকার করতে থাকে, রাম যদি তোমার সাথে খুশি না থাকে তাহলে তোমার কোনো অধিকার নেই ওকে এভাবে তোমার কাছে আটকে রাখার। ও যার সাথে সুখী তার সাথেই নিজের মতো করে বাঁচবে। নিকোর মুখ থেকে বেরোনো এই কথাগুলো এক মুহূর্তে লীলার মনের ভেতরে তীরের মতো গিয়ে বেঁধে যায়। তার বিশ্বাসের দেওয়ালে যেন মস্ত বড় ধাক্কা লাগে। সে জীবনে প্রথমবার নিজের মনের গভীর থেকে একা একাই ভাবতে শুরু করে, সত্যিই তো সে আসলে নিজের জেদের বসে তার ভালোবাসার নামে রামকে একটা জ্যান্ত লাশের মতো নিজের কাছে আটকে রেখেছিল। তারপর তারা তিনজন মিলে একে অপরের হাতের দড়ি এক এক করে খুলে দিয়ে পুরোপুরি মুক্ত হয়ে যায়। লীলা তখন নিজের পানি আড়াল করে খুব নিচু গলায় বলতে থাকে, রাম তুমি যা চেয়েছিলে ঠিক তাই হবে। আমি খুব শীঘ্রই তোমাকে অফিসিয়ালি ডিভোর্স দিয়ে দিব, কিন্তু আমার একটা শেষ অনুরোধ, আমাদের এই 3.5 বছরের চেনা সম্পর্কটা চিরকালের মতো শেষ হয়ে যাওয়ার আগে তুমি শুধু শেষ 3টা ঘন্টা আমার সাথে কাটাও। আমি এই শেষ সময়টুকু আমাদের বিয়ের অন্তিম মুহূর্ত ভেবে নিজের মতো করে একটু বাঁচতে চাই। রামও তখন তাই ওর কথাতে রাজি হয়ে যায় এবং নিকোকে বলে, নিকো তুমি আজকের মতো বাড়ি ফিরে যাও, যা কথা হওয়ার কাল সকালে এসে হবে। নিকো চলে যাওয়ার পর রাম আর লীলা একসঙ্গে ঘরের বাইরে ঘুরতে বের হয়। এই শেষ 3টা ঘন্টার মধ্যে লীলা তার জীবনের সেই সমস্ত কাজ করার আপ্রাণ চেষ্টা করছিল যা সে গত 3 বছর ধরে নিজের ক্যারিয়ার আর সিনেমা বানানোর অন্ধে মোহে নিজের স্বামীর জন্য করতে পারেনি। সে রামের জন্য অনেক ভালো ভালো সময় কাটাতে শুরু করে। রামকে খুশি করার জন্য আপ্রাণ চেষ্টা করছিল সে, কিন্তু আফসোস ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছিল। রামের মনের ভেতর থেকে ওই 3.5 বছর সম্পর্কের সুতাটা ততদিনে প্রায় ছিঁড়ে একেবারে শেষ হয়ে গেছে। লীলা ক্লান্ত শরীর আর ভাঙা মন নিয়ে ঘরে ফিরে গিয়ে সোফাতেই ঘুমিয়ে পড়ে। আর ওদিকে রাম বাড়ির বাইরে এসে সেই চতি রুকুলবাবুর কাছে এসে ডিভোর্সের কাগজগুলো হাতে নেয় এবং কোনো কিছু না ভেবেই একটানে সেখানে নিজের সিগনেচার করে। ঠিক তখনই আবার ঘরের ভেতর থেকে লীলা আচমকাই দরজার বাইরে ছুটে আসে এবং রামের হাত থেকে কাগজটা কেড়ে নিয়ে চোখের পানি মুছতে মুছতে নিজের সাইনটাও করে দেয়। কিন্তু সাইনটা করা মাত্রই লীলার চোখের সামনে পুরো দুনিয়াটা কেমন যেন বন বন করে ঘুরতে শুরু করে। সে নিজের শরীরের ভারসাম্য সামলাতে না পেরে মাথা ঘুরে ওখানেই পড়ে যায়। 1 সেকেন্ডও দেরি না করে লীলাকে তুলে নিয়ে সোজা হাসপাতালের দিকে দৌড় লাগায়। হসপিটালের ইমার্জেন্সি রুমে ডাক্তাররা যখন লীলাকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে বাইরে আসেন তখন ডাক্তার জানান লীলা আসলে মা হতে চলেছে। এই সত্যটা নিজের কানে শোনা মাত্রই রামের মাথার উপরে যেন খই ফুটতে শুরু করে। তার ভেতরের সমস্ত হিসাব নিকাশ 1 সেকেন্ডে সব উলটপালট হয়ে যায়। সে এবার বুঝতে পারে যে লীলা কেন হুট করে নিজের ক্যারিয়ারের অত বড় সাকসেস আর সিনেমা ডিরেকশনের কাছ থেকে পুরো 1 বছরের জন্য লম্বা ব্রেক নিয়েছিল।
সে আসলে ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য নয়, নিজের পেটে থাকা সেই অনাগত সন্তান আর নিজের ছোট্ট পরিবারকে একটা সুন্দর ভোরের আলো উপহার দেওয়ার জন্যই সব কাজ ফেলে সময়টা বের করার চেষ্টা করছিল। নিজের এই চরম ভুলের কথা বুঝতে পেরে রামের ভেতর একবার চুরমার হয়ে যাচ্ছিল। তখন লীলা নিজের চোখের পানি মুছতে মুছতে কান্না ভেজা গলায় বলে, আমি কোনোদিনও একটা নিষ্পাপ বাচ্চার দোহাই দিয়ে বা তোমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে এই সংসারে আমি রাখতে চাইনি তোমাকে। তুমি আমার একটা কথা শোনো রাম, এই পৃথিবীতে প্রতিটা মেয়ের স্বপ্ন কি শুধু দিনরাত 24 ঘন্টা ঘরের হাড়ি ঠেকানো আর সংসার সামলানো? তার নিজের কি কোনো আলাদা স্বপ্ন বা ক্যারিয়ার থাকতে পারে না? যেমন তোমার সুন্দর একটা লাইফের স্বপ্ন ছিল, তেমনই আমারও সিনেমা বানানোর ইচ্ছা ছিল। এবার যদি তোমার আমাকে ছেড়ে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা থাকে, তাহলে তুমি খুব খুশি মনে নিকর হাত ধরে চলে যেতে পারো, কারণ আমার এই অন্ধকার জীবনে একা বেঁচে থাকার জন্য আর তোমার এই নামমাত্র ভালোবাসার প্রয়োজন নেই। এখন আমার বাঁচার জন্য আমার নিজের সন্তানই যথেষ্ট। বইয়ের মুখ থেকে এই চরম আর তপ্ত সত্যিকার কথা শোনার মাত্রই রামের ভেতরকার সকল পুরুষালী দম্ভ আর অহংকার এক মুহূর্তে শ্মশান হয়ে যায়। সে লজ্জায় আর অপরাধবোধে একদম পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। এরপর কেটে যায় কিছুদিন, সবকিছু প্রায় ঠিক হয়ে গেছিল। তখন ওই পুরনো ধূর্ত প্রডিউসার রাজেন্দ্র তার পূর্ব শত্রুতার জের ধরে লীলাকে দিয়ে জোর করে সিনেমা বানানোর জন্য আবারও তাকে অপহরণ করে নিয়ে যায়। তবে এবার আর আগের মতো কোনো চোর বা অ্যাসিস্ট্যান্ট নয়। নিজের চোখের সামনে নিজের গর্ভবতী বউ আর ভালোবাসার এই চরম অপমান দেখে রাম আর এক সেকেন্ডও ঘরে বসতে থাকলো না। লীলাকে সোজা নিয়ে যাওয়া হয়েছিল প্রডিউসার রামের এক মস্ত বড় ফিল্মের ক্লাইম্যাক্স শ্যুটের সেটে। সেখানে তার চারিপাশ জুড়ে পেতে রাখা হয়েছিল একের পর এক মারাত্মক ভয়ঙ্কর সব ট্র্যাপ। এবার নিজের গর্ভবতী বউ আর অনাগত সন্তানের প্রাণ বাঁচাতে রাম নিজের জীবনের পরোয়া না করে সেই মরণ ফাঁদের মধ্যেই ঝাঁপিয়ে পড়ে। অনেক বাধা পেরিয়ে অবশ্য লীলাকে সে অক্ষত অবস্থায় বাঁচিয়ে ফেলে। কিন্তু লীলাকে বাঁচানোর ঠিক পর মুহূর্তেই গল্পের একদম শেষ অংশে এমন একটা অবিশ্বাস্য মাথা ঘুরিয়ে দেওয়া অন্তিম টুইস্ট সামনে আসে, যাই পুরো কাহিনীর প্রেক্ষাপটকে এক সেকেন্ডে পাল্টে দেয়। আসলে আজ থেকে বহু বছর আগে বিয়ের পিঁড়িতে বসার পূর্বে রাম রাতের পর রাত ফোন কলে প্রিয়া নামের যে মেয়েটার প্রেমে হাবুডুবু খেত, যার মায়াবী কণ্ঠের জন্য সে দিনরাত চাতক পাখির মতো অপেক্ষা করত, সে অন্য কোনো মেয়ে ছিল না, ওর বউ লীলাই ছিল। লীলাই সেই অজানা অচেনা নাম্বার থেকে নিজের পরিচয় গোপন করে প্রিয়া সেজে রামের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলতো। এত বছর পর এই চরম সত্যটা নিজের চোখের সামনে উন্মোচিত হতে দেখে রামের মুখের ভাষা একদম হারিয়ে যায়। সে পুরো স্তব্ধতায় পাথরের মতো দাঁড়িয়ে থাকে। সে বুঝতে পেরেছিল যে লীলা তাকে শুধু আজ থেকে নয়, বরং গত কয়েক বছর ধরে কত ভালোবেসে এসেছে। ঠিক তখনই ওই আদিঘন পরিবেশের মাঝে রামের প্রেমিকা নিকো নিজের চোখের জল মুছে একটু সামনে এগিয়ে আসে। সে ভীষণ ইমোশনাল হয়ে ভাঙা গলায় রামকে বলে, রাম, আমার এতদিন মনে হচ্ছিল যে আমি বোধহয় তোমার জীবনে এসে তোমাদের এই 3.5 বছরের সাজানো সংসারের মধ্যে এক মস্ত বড় দেয়াল হয়ে দাঁড়িয়েছি। কিন্তু এখানে দাঁড়িয়ে এই সত্যটা দেখার পরে আমি বুক ফুলে বলতে পারি যে লীলা তোমাকে তার জীবনের চাইতেও বেশি ভালোবাসে। ওর মতো এই খাঁটি ভালোবাসা মনে হয় আমি আমার সারা জীবনেও তোমাকে ভালোবাসতে পারবো না। তোমার আসল জায়গা আমার কাছে নয়, তোমার বউ লীলার কাছেই। যাওয়ার আগে নিকো জীবনের এক মস্ত বড় চিরন্তন সত্যর কথা মনে করিয়ে দিয়ে বলে, শোনো রাম, এক ছাদের নিচে থাকতে গেলে স্বামী স্ত্রীর মধ্যে একটু একটু মলিমালিন্য রোজকার লড়াই হওয়াটা কোনো ভুল কিছু নয়। কিন্তু প্রতিটা ছোটখাটো ঝগড়ার পরিণতি একমাত্র সমাধান কখনো ডিভোর্স বা তালাক হতে পারে না। আসলে বিবাহিত জীবন বা সত্যিকারের বিয়ে তো সেটাই, যেখানে হাজারো ঝগড়া এবং হাজারো অভিমানের পরেও একে অপরকে আগলে রাখা, কঠিন পরিস্থিতিতে একে অপরকে পর্যাপ্ত সময় দেওয়া এবং জীবনের সবচাইতে অন্ধকার ও কঠিনতম মুহূর্তগুলো চেনে জীবন শক্তির হাতটা আরও শক্ত করে ধরা। আর এভাবে পাশে এগিয়ে যাওয়ার নামই তো ভালোবাসা। এগুলো বলেই মন খারাপ করে সেখান থেকে চিরকালের জন্য নিকো চলে যায় ওদের জীবন থেকে। নিকো চলে যাওয়ার পর অবশেষে রামের চোখের সামনে সমস্ত মায়া আর অহংকারের পর্দা পুরোপুরি কেটে যায়। সে নিজের করা প্রতিটা ভুলের কথা, প্রতিটা অবহেলার কথা মনে করে তীব্র অপরাধবোধে ভুগতে শুরু করে। এখানে আরেকটা টুইস্ট ফাঁস হয়। ওই প্রডিউসার রাজেন্দ্র কিন্তু আদতে লীলাকে কখনো সত্যি সত্যি কিডন্যাপ করেইনি। আসলে এইসব অপহরণ সবকিছুই ছিল লীলার মাথার মাস্টার প্ল্যান। লীলা নিজেই পর্দার আড়ালে থেকে প্রডিউসার রাজেন্দ্রর সাথে এক মস্ত বড় গোপন ডিল বা চুক্তি করেছিল, যাতে এই নকল বিপদের নাটক দেখিয়ে রামের পাথরে পরিণত হওয়া মনের ভেতর লীলার জন্য হারানো ভালোবাসা আবারও জেগে ওঠে। আর এই মস্ত বড় নাটকের স্বাদ দেওয়ার বদলে লীলার রাজেন্দ্রকে তার আগামী সুপারহিট ফিল্মটা ডিরেক্ট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।
শুধু তাই নয়, লীলার বাড়ির ভেতরে চুরি করতে আসা ওই চোরটাকে দেখেছিলাম, সেও কিন্তু আসল কোনো চোর ছিল না। সে আসলে ছিল লীলার পরম অনুগত পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। অর্থাৎ গল্পের একদম প্রথম পাতা থেকে শুরু করে শেষ পাতা পর্যন্ত ঘটা প্রতিটা কাহিনী লীলা নিজেই এক মস্ত বড় স্ক্রিপ্ট রাইটারের মতো নিখুঁতভাবে প্ল্যান করেছিল। সে যেহেতু সিনেমার ডিরেক্টর, তাই এটা এক্সিকিউট করতে তার কোনো ঝামেলাতেই পড়তে হয়নি। আর এই পুরো খেলাটা খেলার পিছনে ওর একটাই উদ্দেশ্য ছিল, তার চিরচেনা স্বামী রাম যেন তার ভালোবাসায় আবারও পড়ে যায়। তার চোখের ভেতরে তীব্র আর নিখাত ভালোবাসার গভীরতা যেন সে মন থেকে বুঝতে পারে। আর শেষ পর্যন্ত লীলার এই ভালোবাসার জেদের কাছে রামের সমস্ত অভিমান গলে জল হয়ে যায়। সাথে রাম ও লীলা চিরকালের জন্য একসাথের নিচে থাকার প্রতিশ্রুতি করে। ওদের ভাঙা সম্পর্কটা আবারও জোড়া লেগে যায় এবং এভাবেই চিরকাল ওরা থাকার প্রতিশ্রুতি করে বসে। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।